নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ওয়েস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়েজ ডিপার্টমেন্ট থেকে যে আরপিএফের ভ্যাকান্সি বেরিয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমাদের এই ভিডিওটিতে আজ শুধুমাত্র কনস্টেবল পদে যে সমস্ত রিক্রুটমেন্ট এবং তার জন্য কি কোয়ালিফিকেশান প্রয়োজন ও অন্যান্য যে সমস্ত জিনিস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেই বিষয়ে আলোচনা করব। পরের একটি ভিডিওটিতে আমি আপনাদের এসআই পদে যে সমস্ত নিয়ম বা রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত বিষয়ে অন্য একটি ভিডিওতে আলাদা করে আপনাদেরকে জানাবো। তো চলো আজকের এই ভিডিওটি আরম্ভ করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের একটি নোটিশ বেরিয়েছে, যেটির ভ্যাকান্সি নাম্বার হচ্ছে RPF 02/2024 এমপ্লয়মেন্ট নোটিশ। তো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ কবে থেকে এই ফর্ম ফিল আপটি চালু হচ্ছে 15/4/2024 তারিখ থেকে। ফর্ম ফিল আপ শেষ ডেট হচ্ছে 14/5/2024। ফর্ম ফিল আপে যদি কোনো মডিফিকেশান করার প্রয়োজন থাকে তাহলে কিন্তু না আপনারা ফর্ম ফিল আপ করার শেষ ডেট আছে তারপর থেকে, অর্থাৎ 15/5/2024 থেকে 24/5/2024, অর্থাৎ 9 দিন আপনারা শুধুমাত্র যদি কোনো ফর্ম ফিল আপের সময় কোনো কিছু কোনো কিছু ভুল করে থাকেন সেটাকে সঠিক করার একটি সময় দিয়েছেন 9 দিনের। তো সেই সময় আপনারা কিন্তু মডিফিকেশান করতে পারবেন ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর। তো এরপর আমরা চলে আসি যে পোস্টের নাম হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ। আপনার পে লেভেল 7th CPC অনুযায়ী লেভেল 3। আপনাদের সিলেকশন হওয়ার পর প্রথমে যেটা ইনহ্যান্ড স্যালারি পাবেন সেটা হলো 21,700। এর সাথে আরও অন্যান্য অ্যালাওয়েন্স যোগ হতে পারে, কিন্তু সেটা এখানে হয়তো দেয়া নেই। তবে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের এজ 18 থেকে 28 বছরের হতে হবে 1/7/2024 অনুযায়ী। টোটাল ভ্যাকান্সি যেটা আছে কনস্টেবল এক্সিকিউটিভ পদে তা হলো 4,208টি। আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো যেমন এখানে যেটা বলা হয়েছে যে ফর্ম ফিল আপ করার সময় যে আপনাদের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেন সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু যেন একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি কিন্তু আপনারা দেবেন, কারণ পরবর্তী সময়ে এটা কিন্তু মডিফাই করা যাবে না। কেউ যদি মডিফিকেশান করতে চায় অন্য কোনো বিষয়ে করতে পারে, কিন্তু এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা মডিফিকেশান করা যাবে না। তো অন্যান্য যে সমস্ত জিনিসে যদি কেউ মডিফিকেশান করতে চায় সেই জন্য কিন্তু আপনাদেরকে পে করতে হবে 250 টাকা পর্যন্ত, যেটা আর কি নন রিফান্ডেবল, অর্থাৎ একবার পেমেন্ট করার পর কিন্তু আর ফেরত আসবে না। দ্বিতীয়ত 24/5/2024 পর কিন্তু অন্য কোনো রকম মডিফিকেশান হবে না। ওকে, এই পরীক্ষাটি যে স্টেজ আছে সেটি 3টে ধাপে সম্পূর্ণ হবে। একটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, এরপর হবে যদি সিলেকশান বা শর্টলিস্টেড আপনি হন, এরপর হবে আপনাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ লং জাম্প, হাই জাম্প এবং একটি 1600 মিটারের রেস হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। ও তারপর থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং সর্বশেষে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ওকে, তো এই পরীক্ষাটির নেগেটিভ মার্কিং আছে 1/3 অনুযায়ী। আচ্ছা, পরীক্ষা হলেতে যে সমস্ত জিনিস ব্যান্ড আছে যেমন মোবাইল ফোন,
নিয়ে যাওয়া বন্ধ, ব্লুটুথ, পেন ড্রাইভ, ল্যাপটপ, ক্যালকুলেটর, এগুলো আপনারা জানেন যে এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না, ইলেকট্রনিক্স জিনিস। আচ্ছা, আপনাদেরকে আরও একটি জিনিস বলে রাখি যে একটি পোস্টের জন্য বা একটি রিজিয়নে শুধুমাত্র একটি পোস্টই অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ কেউ যদি চায় যে আমি একটি রিজিয়নে অ্যাপ্লাই করার পর অন্য একটি রিজিয়ন থেকে এই পোস্টের জন্য আবেদন করব, তা কিন্তু হবে না। এখানে লেখা আছে ক্যান্ডিডেট হু সাবমিট মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান সামারিলি রিজেক্টেড। ওকে, তো আপনারা চেষ্টা করবেন আপনারা যেই স্টেট থেকে বিলং করছেন বা আপনি যেখানে কাজটি করতে চাইছেন সেই জায়গাটি একবার মাত্রই ফিল আপ করতে পারবেন। ওকে, আর এখানে আরেকটি জিনিস যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ বিন ডিসমিসড ফ্রম সার্ভিস বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট জব থেকে ডিসমিস করা হয়ে থাকে তাহলে তিনি কিন্তু এই পরীক্ষাটির জন্য আবেদন করতে পারবেন না। ওকে, এরপর যেটি আরও আছে, আপনাদের যেটা সিগনেচার এবং একটা ডিক্লারেশান, সেটা কিন্তু হ্যান্ড রিটেন অর্থাৎ রানিং হ্যান্ড রিটেনে দিতে হবে, কোনো ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে লিখলে চলবে না। এরপর যেটি আরও আছে যে পরীক্ষাটি দেওয়ার জন্য আপনাদের যেখানেই সেন্টার পড়ুক, যদি ট্রেন বা অন্য কোনো যাত্রার মাধ্যমে যদি যেতে চান ট্রেনের মাধ্যম দিয়ে, তাহলে কিন্তু আপনাদের ফ্রি কনসেশন আছে SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যদি আপনারা রিকোয়েস্ট করেন। রিকোয়েস্ট মানে ফর্ম ফিল আপ করার সময় আপনারা যখনই SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেক্ষেত্রে আপনি যখন ট্রেনে ট্রাভেল করতে হবে সেই সময়তে আপনি ফর্ম ফিল আপের একটি কপি এবং আধার কার্ড এবং সেলফ অ্যাটেস্টেড করে টিকিট কাউন্টারে দেখালে এবং আপনার যে অ্যাডমিট কার্ডটি কল লেটার এসেছে সেটা দেখালে কিন্তু আপনাদের একটি ফ্রি কনসেশন করে দেওয়া হবে। এরপর যে মেন বিষয়গুলো, যেমন আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, কনস্টেবল পদের জন্য 18 থেকে 25 বছর হতে হবে, যেটা আপনাকে প্রথমেই বলেছি। ওকে, আর আপনারা যদি SC ST ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের 5 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে। OBC ক্যাটাগরির ক্ষেত্রে, নন ক্রিমি লেয়ারের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। ফিমেল ক্যান্ডিডেট এবং বিধবা এবং ডিভোর্স মহিলা বা জুডিশিয়ালি সেপারেট ফ্রম হাজব্যান্ড বাট নট রিম্যারিড, অর্থাৎ যে সমস্ত মহিলা ক্যান্ডিডেট যারা আইনিভাবে বিচ্ছেদ হয়েছেন এবং পুনরায় বিবাহিতা করেননি, তাদের ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরি মহিলাদের ক্ষেত্রে 2 বছরের এজ রিল্যাক্সেশন দেখা যাবে। OBC ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছর এবং SC ST ক্যাটাগরির ক্ষেত্রে 7 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে। এটা মহিলাদের ক্ষেত্রে, যে সমস্ত ক্যাটাগরি মহিলারা এই 514 নাম্বার সিরিয়ালেতে এই নিয়মের মধ্যে আসছেন। ডেট অফ বার্থ যেটা আপনাদের বললাম যে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এখানে আরেকটি জিনিস যেটা ইম্পর্টেন্ট আছে যে SC ST এবং OBC ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করে সে কিন্তু এজ রিল্যাক্সেশনের মধ্যে পড়বে না, অর্থাৎ এজ রিল্যাক্সেশন সেক্ষেত্রে পাবে না। আরেকটি যেটি বিষয়, এক্সামিনেশান ফি যেগুলো আছে যে ফর অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে মাস্ট 500 টাকা পে করতে হবে। ঠিক আছে, 500 টাকা পে করলে আপনার কিন্তু ফর্ম ফিল আপ চার্জ 100 টাকাই নেবে, বাদ বাকি 400 টাকা আপনার ব্যাংকে অটোমেটিক ডিডাক্টেড হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্যাংকে চলে আসবে যখন আপনি কম্পিউটার বেস টেস্টে অ্যাপিয়ারিং হবেন। এখানে লেখাই আছে যে 500 টাকা ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে, কিন্তু 400 টাকা আপনার ব্যাংকে চলে আসবে, রিফান্ড হয়ে আসবে যখন আপনি CBT অর্থাৎ কম্পিউটার বেস এক্সামে আপনি অ্যাপিয়ার হবেন। দোজ
যারা যারা SC/ST ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান, ফিমেল মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্ষেত্রে ক্যান্ডিডেটরা 250 টাকা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের সময় লাগবে। কিন্তু পরীক্ষাতে CBT পরীক্ষায় অ্যাপিয়ারিং হলেই কিন্তু আপনার 250 টাকাটা চলে আসবে। অর্থাৎ SC/ST ক্যাটাগরি ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, কিন্তু ফর্ম ফিল আপের সময় লাগবে। বাদবাকি পরে কিন্তু আপনার কিন্তু সেই 250 টাকাটা চলে আসবে। এবং জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে যেটা 500 টাকা দিতে হচ্ছে, সেটা 400 টাকা আপনার ব্যাংকে চলে আসবে যখন আপনি কম্পিউটার বেস এক্সামে অ্যাপিয়ারিং হবেন। এরপর যেটা আছে আরও অন্যান্য বিষয়, যে ফি পেমেন্টটা আপনারা অনলাইন মোডেও করতে পারেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যম দিয়ে, অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যম দিয়ে। মাইনরিটিস ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট হয়ে থাকলে আপনাদেরকে কিন্তু এফিডেভিট একটি দিতে হবে ডিক্লারেশানে, ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। ওকে, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এবং ইকোনমিক্যালি উইকার সেকশানের মধ্যে এখানে একটি পার্থক্য দেখিয়েছেন, যে এটা অনেক সময় যারা ইকোনমিক্যালি উইকার সেকশান হয় তারা একটু কনফিউজ হয়ে যায় যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কাদেরকে বলছে এবং ইকোনমিক্যালি উইকার সেকশান কাদের বলছে। ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যেটা এখানে লেখা হয়েছে, যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 50,000 টাকার নিচে, তাদেরকে এখানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে ধরা হয়েছে। এরপরে আসি যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসরা শুধুমাত্র এখানে ফি কনসেশন পাবে, কোনো রকম জব রিজার্ভেশন পাচ্ছে না, যেটা ইকোনমিক্যালি উইকার সেকশনের ক্ষেত্রে আছে। আচ্ছা, এরপরে আরও অন্যান্য কয়েকটি পয়েন্ট, যেমন রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে আপনারা যেটা প্রথমে বললাম, কম্পিউটার বেসড টেস্ট হবে। আপনারা যদি সেই কম্পিউটার বেসড এক্সামে কোয়ালিফাই করেন তাহলে পরবর্তী যে ধাপ, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ আপনি কতটুকু দক্ষ 1600 মিটার রানে আপনাদের কোয়ালিফাই করতে হবে। আর একটি লং জাম্প, হাই জাম্পও হবে, সেটাতে আপনারা কতটুকু পারদর্শী বা একটা নির্দিষ্ট রুলের মধ্যে আসতে হবে। তো তারপর দেখা হবে আপনাদের হাইট, চেস্ট, এই সমস্ত বিভিন্ন। তারপর আছে ডকুমেন্ট ভেরিফিকেশান। এই সমস্ত কিছু জিনিস আপনার কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যেই পড়ে। আরও একটি যেটা বলা হয়েছে এখানে, যে এই সমস্ত পরীক্ষা সম্বন্ধে যে ইনফরমেশান, সেগুলো কিন্তু আপনারা এই RRB ওয়েবসাইট থেকে পাবেন, এবং সাথে SMS এবং ইমেলের মাধ্যম দিয়েও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং কোনো রকম পরীক্ষা সেন্টার চেঞ্জ করার যে রিকোয়েস্ট আপনারা যদি করে থাকেন, সেটা কিন্তু RRB কিন্তু কোনো রকম কিছু করতে পারবে না। কম্পিউটার বেস যে পরীক্ষাটি হবে সেটি 10th লেভেলে বা ম্যাট্রিক লেভেলে প্রশ্ন হবে। আপনার যে প্যাটার্নটি থাকবে, 90 মিনিটের পরীক্ষা হবে, টোটাল কোয়েশ্চেন 120 নম্বর থাকবে, সঠিক উত্তরের জন্য এক নম্বর থাকবে, ভুল উত্তরের জন্য 0.33 নাম্বার আছে, 0.33 নাম্বার কাটা যাবে, যেটা লেখা আছে 1/3। আচ্ছা, মিনিমাম কোয়ালিফাই করতে গেলে CBT পরীক্ষাতে আনরিজার্ভ, ইকোনমিক্যালি উইকার সেকশন, OBC ক্যাটাগরি ক্ষেত্রে 35% পেতে হবে, SC/ST ক্যাটাগরি ক্ষেত্রে 30% পেতে হবে। যারা CBT পরীক্ষায় কোয়ালিফাই করবেন তাদেরকে শর্টলিস্টেড করে পরবর্তী ধাপের জন্য ডাকা হবে। এখানে যে CBT পরীক্ষার যে সিলেবাস এখানে দেওয়া আছে, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। আপনারা এখানে পরীক্ষাটির যে সিলেবাস এটি একটু ভালোভাবে আপনারা ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। আমি যদি এটা সমস্ত এক্সপ্লেন করি কিন্তু ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে, তাই আমি পড়ছি না, তার জন্য দুঃখিত বন্ধুরা। এরপর যেটা আছে যে কনস্টেবল এক্সিকিউটিভ মেল ক্যাটাগরির ক্ষেত্রে 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে মেল ক্যাটাগরির ক্ষেত্রে। লং জাম্প আছে 14 ফিটে এবং হাই জাম্প আছে 4 ফিটের, এটা মেল ক্যাটাগরি ক্ষেত্রে গেল। কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডে করতে হবে, লং জাম্প 9 ফুটের আছে এবং হাই জাম্প আছে 3 ফুটের। আচ্ছা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেটা আমি বলছিলাম যে হাইট বা চেস্টের কি পরিমাপ,
আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে মেল ক্যাটাগরি যারা আছে তাদের 165 সেন্টিমিটারে হাইট হতে হবে। ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে সেটি 157 সেন্টিমিটারের মধ্যে হতে হবে হাইট। চেস্ট হবে মেলেদের ক্ষেত্রে যেটা আনএক্সপ্যান্ডেড না ফুলিয়ে 80 এবং এক্সপ্যান্ডেড অর্থাৎ বুক ফুলিয়ে যেটা হচ্ছে 85 সেন্টিমিটার। এইভাবে SC/ST ক্যাটাগরির ক্ষেত্রেও এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা, 1600 মিটার বা 800 মিটারে যে রানটি হবে সেটা শুধুমাত্র একবারই একটি চান্স দেওয়া হবে, কিন্তু এছাড়া লং জাম্প এবং হাই জাম্পের ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটদের দুবার করে চান্স দেওয়া হবে। এক্স সার্ভিসম্যান যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ 1600 মিটার রান বা লং জাম্প হাই জাম্প দিতে হচ্ছে না, কারণ তারা অলরেডি এই পরীক্ষাটি এই ধরনের পরীক্ষাটিতে তারা কোয়ালিফাই আগে থেকেই করেছে। তো ওই জন্যই তারা এই পরীক্ষাটি থেকে তারা এক্সামটেড আছে, কিন্তু তাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা হাইট বা চেস্টের যে এক্সপ্যান্ড বা আনএক্সপ্যান্ডেডের যে পরিমাপ সেটা কিন্তু তাদেরকে মেজারমেন্ট করা হবে। সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু 1600 বা 800 মিটার রানেতে বা লং জাম্প হাই জাম্পে সমস্ত পরীক্ষাতে কিন্তু কোয়ালিফাই করতে হবে। যদি এই সমস্ত পরীক্ষাগুলিতে কোয়ালিফাই না করে তাদের কিন্তু তাদের ডিসকোয়ালিফাই করা হবে। ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটি কোয়ালিফাইং পরীক্ষা হবে। এই পরীক্ষাটি কোয়ালিফাইং হবে, কোনো রকম এতে মার্কস অ্যাডও হবে না বা এই মার্কস অন্য কোনো CBT পরীক্ষাতেও অ্যাড হবে না। ডকুমেন্ট ভেরিফিকেশান তার পরের ধাপে আছে। আচ্ছা, সার্টিফিকেট যেগুলো আপনাদেরকে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সময় জমা দিতে হচ্ছে, যেমন 10th বা মাধ্যমিকের যে সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র হিসাবেও তাকে ধরা হবে। মাধ্যমিকের সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবেও প্রমাণ নেওয়া হবে। কাস্ট সার্টিফিকেট লাগছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট লাগবে। 2 কপিস সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ লাগবে। নো অবজেকশান ফর্ম লাগবে, নো অবজেকশান সার্টিফিকেট লাগবে যারা কোনো গভর্নমেন্ট সার্ভিসে যুক্ত আছে, এবং ডোমিসাইল সার্টিফিকেট যে সমস্ত ক্ষেত্রে প্রয়োজন হবে সেগুলো ক্ষেত্রে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট লাগছে। এরপর যেটা আছে যে ফর্ম ফিল আপ করার সময় রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো একদম পরিষ্কার যেন হয়। সাইজ হচ্ছে 30 থেকে 70 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবং এখানে বলা রয়েছে যে অ্যাটলিস্ট 12 কালার ফটোগ্রাফি কিন্তু পরবর্তী সময়ে লাগতে পারে। তো যখন করবেন একেবারে 10-20 মিনিমাম 15 থেকে 20টা কালার ফটোগ্রাফ যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, সেগুলো কিন্তু আপনারা রেখে দেবেন। এরপরে যেটা আছে যে SC/ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে সার্টিফিকেট আপলোড করতে হয় সেটা কিন্তু PDF ফরম্যাটে দিতে হবে 500 কেবির মধ্যে। ওকে, আর স্ক্যান্ড যে জেপ্যাক ইমেজ যে ক্যান্ডিডেট সিগনেচার এবং রানিং হ্যান্ড রাইটিং নোট দিতে হয় সেটা সাইজ হচ্ছে 30 থেকে 70 কেবির মধ্যে দিতে হবে। এগুলো একটু আপনারা ফর্ম ফিল আপ করার আগেই কিন্তু একটু ভালোভাবে একটি নোট করে নেবেন এবং ফর্ম ফিল আপ করার সময় যাতে কোনো অসুবিধা না হয়। আরও ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো আছে যে ফর্ম ফিল আপ করার পর যে মডিফিকেশান করবেন সেক্ষেত্রে কিন্তু 250 টাকা করে লাগতে পারে। ফি কনসেশন যেটা বললাম যে ট্রাভেল ফেসিলিটির ক্ষেত্রে যেটা লাগবে যে আপনাদের যে কল লেটার আসবে সেই কল লেটারের সাথে আপনার সমস্ত ডকুমেন্টের ওপর সেলফ অ্যাটেস্টেড করে এবং পরীক্ষার ফর্ম ফিল আপ কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে দেখাবেন, আপনাদের কিন্তু ট্রাভেল যে কনসেশন সেটা কিন্তু করে দেবে স্লিপার ট্রেনের স্লিপার ক্লাসের ক্ষেত্রে। এই রইল আজকের আপনাদের কনস্টেবল পদের নিয়োগের সম্পূর্ণ বিবরণ। ওকে, পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে SI পদে যে সমস্ত রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া আছে সে সমস্ত বিষয়ে আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদেরকে জানাতে পারেন যারা এই সমস্ত চাকরির বিষয়ে ইন্টারেস্টেড বা এই সমস্ত বিষয়ে খোঁজ খবর রাখে। তো ভালো লাগলে বন্ধুরা আমার এই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।
চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন চাকরির খবর আপনারা সবসময় আগে পান।